একজন ফরেইনার যে হচ্ছে ওই কান্ট্রিতে থাকে, সেও কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে পারবে যদি সে একটা অ্যাপ্লিকেশনে সাইন করে। ফোনে আমার ইন্টারভিউ নিচ্ছে 2 মিনিটের, হঠাৎ করে জিজ্ঞেস আচ্ছা, করে তুমি কেন যাবা, কোথায় যাবা, কে থাকে তোমার ওখানে, আমি কিছু চোখে দেখতেছি না তখন। পর্তুগাল সার্চ দিয়ে যত মানুষ আছে পর্তুগালের সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু করবে। তো ডকুমেন্টেশন ওর হেল্প চান, সে আপনাকে রিজনটা জানতে চাবে এবং সে দেখবে যে অ্যাকচুয়ালি আপনি কতটুকু এটার জন্য করতে রাজি আছেন। ফর শিওর এই ভিডিওটা দেখলে অনেকের মাথায় মনে হবে যে কপি পেস্ট করি। কপি করার থেকে আপনি অথেন্টিক্যালি যদি আপনার স্টোরিটা বলেন না, এটা মানে খুব বেশি অ্যাট্রাক্ট। $500 মতন আমাদের সবার, আমরা 10 জন ছিলাম, আমাদের 10 জনের পেজে $500 করে সে ডোনেট করে। আমরা 10 জনই আলহামদুলিল্লাহ পর্তুগালে আসছি এবং আমরা 10 জনই পর্তুগালে আছি। আপনি রিস্ক ছাড়া কোথাও আপনি মাথা উঁচু করে আপনি দাঁড়াইতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, কে অবস্থা সবার? সঙ্গে সবাই ভালো আছেন? চলে আসলাম আপনার জন্য নতুন আরেকটা পডকাস্ট নিয়ে, ব্যাক টু ব্যাক আপনাদের জন্য অনেকগুলো ভিডিও আসতেছে। সো সেই থ্রুতে আমাদের আরেকটা পডকাস্ট, এবং আজকের এই পডকাস্টে আমাদের সাথে আছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন গেস্ট, যাদের কাছ মানে এই পার্সনটাকে আমরা যাকে পাইছি আজকে, সে অলরেডি পর্তুগালের 2020-তে আসছে এবং সে তার ব্যাচেলার কমপ্লিট এখানে করতেছে। এবং এই পডকাস্টটাতে আপনারা ব্যাচেলার মাস্টার্স নিয়ে ডিরেক্টলি একটা আইডিয়া পেয়ে যাবেন, যেটা একদম উনি ওনার ফুল লাইফ হিস্ট্রিটা আমাদের সাথে তুলে ধরবে। অনেক কিছু এখান থেকে আমরা জানতে পারবো, তার টোটাল হিস্ট্রি, এরপরে তার টোটাল স্টোরি, সে এখানে কি করতেছে, কিভাবে এখানে আসছে, যেহেতু সে বাংলাদেশ থেকে ডিরেক্টলি তখন আসলে এখনকার কারেন্ট সিনারিওটা কি, জব সাইটের কি অবস্থা, এভরিথিং। সো এভরিথিং ইউ গোনা নো অ্যাবাউট ফ্রম দিস পডকাস্ট। সো যে কাজটা করতে হবে, কমপ্লিটলি আমাদের সাথে থাকতে হবে এবং এই পডকাস্টটা একদম মনোযোগ সহকারে শুনতে হবে। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই সেটা করবেন। সো কি অবস্থা সবার? আসলে সবাই ভালো আছেন? রয়দা, মুন্না ভাই, এরপরে শান ভাই কি অবস্থা? আর সাকিব ভাই, থ্যাংক ইউ সো মাচ, উই আর রিয়েলি গ্ল্যাড টু হ্যাভ ইউ হিয়ার টুডে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আম, আজকে আমি সত্যি অনেক খুশি হয়েছি ভাইয়া যে এই শর্ট টাইমে আপনাকে জানানোর পর আপনি আমাকে এই পডকাস্টে আমন্ত্রণ করেছেন। না, সে আমাদের আমি অনার ভাই, আপনি আসছেন আমাদের গ্রুপে, আপনাকে আমরা পাইছি, দেন আমরা আপনাকে নক দিছি। জি জি ভাইয়া, আমি হচ্ছে খুবই খুশি হয়েছি যে আমি আমার স্টোরিটা সবার জন্য এবং আমাদের যারা ভাইরা আছে বাংলাদেশে তাদের জন্য যাতে হেল্পফুল হয়, তারাও যাতে ফিউচারে এখানে পড়াশোনার জন্য আসলে যদি হেল্প করতে পারি তাদেরকে, আমি নিজে থেকে খুবই খুশি হব। তো ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে শুরু করি। আমাদের আসলে অনেকগুলো কোয়েশ্চেন রয়ে গেছে আপনার জন্য, যেহেতু আজকে অনেক কিছু আপনার কাছে জানার আছে। তো আমরা চেষ্টা করবো আপনার কাছ থেকে অনেক কিছু কভার করতে, শর্ট টাইমের ভিতরে যতটুকু করা যায় আপনি আমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবেন। সো আমি শুরু করবো না আর মুন্না ভাই শুরু করবেন ফার্স্ট কোয়েশ্চেন? না না, সমস্যা নাই, শুরু যে কোনো একজন করলে হয়। প্রথম ধন্যবাদ জানান লাগে আমাদের গেস্টকে, যে সাকিব ভাই, আপনাকে অনেক থ্যাংক ইউ। আশা করবো যে আজকের পডকাস্টটা খুব বেশি ইন্টারেক্টিভ হবে, বাস্তবধর্মী। কারণ আপনি বাংলাদেশ থেকে ডিরেক্ট পর্তুগাল আসছেন, তার মানে যা মানে বেশিরভাগ মানুষের এইরকমই স্বপ্ন থাকে যে বাংলাদেশ থেকে ডিরেক্ট পর্তুগাল আসবে, এরকম আমরা অনেক নক পাই। তো আশা করি আপনার এই পুরো জার্নিটাতে তাদের হেল্প হবে। সো যারা দর্শক দেখতেছেন একটু মনোযোগ দিয়ে দেখবেন। জানি আমাদের পডকাস্ট একটু লেন্দি হয়, বাট আমরা চাই যে পুরো বিষয়টা যেন চলে আসে এই পডকাস্টের ভিতরে। এর যে ভিতরে কারণ প্রশ্ন না, যেহেতু এটা আমরা একটা আজকে ব্যাপারটা এরকম যে কোশ্চেন অ্যান্সারিং না, আজকে হচ্ছে ভাইয়ের কোয়েশ্চেন আনসার না, বাট আমরা মানে কোয়েশ্চেনের থ্রুতে তো এটা ভাই বলবে। আনসার হ্যাঁ, হবে তো না। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সাকিব ভাইকে বেশি ফ্লোর দেওয়া হ্যাঁ, দরকার সাকিব হবে। ভাই বেশি ফ্লোর কারণ পাবে। হচ্ছে তো আমরা যে সাকিব ভাইকে একটু একটু আগায় দেওয়ার জন্য আর কি। তো সাকিব ভাই, আমার আমার সাইড থেকে যদি আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, অনেক কান্ট্রি ছিল ইউরোপের ভেতরে, সো পর্তুগালটাই কেন? আর সেকেন্ডলি, পর্তুগালে আপনার আসার প্ল্যানিংটা, আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কিভাবে পর্তুগাল, যেহেতু পর্তুগালকে সিলেক্ট করছেন, কি দেখে সিলেক্ট করছিলেন, কিভাবে সিলেক্ট করছিলেন, এটা একটু আমাদেরকে জানান। এরপরে কেন মনে করেন যে কান্ট্রিতে আপনি আজকে 2020-এ মেবি আসছেন, অনেক লং টাইম ধরে আছেন, অনেকে তো পর্তুগালে সে চলে যায়, পর্তুগালে থাকার রিজনটা দেন, আপনার স্টাডি লাইফ নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো আর কি। জি শিওর ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আহ, সর্বপ্রথম আমি বলতে চাই যে আমি 2018 সালে আমার এইচএসসি শেষ করি। ঘাটাঘাটি করতে করতে আমি অনেকগুলো ইউনিভার্সিটি রিসার্চ করার পরে আমি পর্তুগালটার নাম জানতে পারি। কিভাবে জানতে পারি? আমি যখন ইউরোপের ইউনিভার্সিটি লিস্টের ভিতর দিয়ে যাচ্ছিলাম, তখন আমার টার্গেট এটা ছিল যে সবচেয়ে কম খরচের ভিতরে বা সবচেয়ে রিজনেবল একটা প্রাইসের ভিতরে আমি কোথা থেকে আমার ব্যাচেলারটা কমপ্লিট করতে পারবো। তো সেখানে আমি হচ্ছে আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি, ব্রাগান্সাতে, আইপিপি, ইনস্টিটিউট অফ পলিটেকনিক ইউনিভার্সিটি অফ ব্রাগান্সা। তো এখানে হচ্ছে আমি দেখি যে প্রাইসটা বা পড়াশোনার হচ্ছে যে পার ইয়ারলি যে কস্টটা পড়ে এটা খুবই কম, যেটা হচ্ছে বছরে 1326 ইউরো। 1 লাখ, যেটা হচ্ছে একটু বাংলাদেশে এক লাখ সাকিব ভাই, পঞ্চাশের কাছে।
জি, এই টিউশন ফিটা কি এখনো এরকমই আছে আপনি যখন আসছেন আর টিউশন এখন? ফিটা এখনো এরকমই আছে ভাইয়া। এটা কোনো চেঞ্জ হয় নাই। তো এই কারণে তখন আমি আরেকটু রিসার্চ করি যে ইউনিভার্সিটিতে কি কি ডকুমেন্টস রিকোয়ার করবে। আমি আমার যারা হচ্ছে ইউনিভার্সিটি, সরি, আমার কলেজের যারা সিনিয়র ভাইয়ারা ছিল, এর মধ্যে অনেককে আমি দেখছি যে বাইরে চলে গেছে পড়াশোনার জন্য। তাদের সাথে আমি একটু কনসাল্ট করি, কথাবার্তা বলি যে অ্যাকচুয়ালি আমার এজেন্সি লাগবে কিনা বা আমি নিজে অ্যাপ্লাই করতে পারবো কিনা। সো আমি হিউজ একটা হেল্প পাই আমার ফ্রেন্ড সার্কেলের থ্রুতে। ওই সময় আমার ক্লাসমেটস যারা ছিল, আমরা টোটাল 10 জনের মতন, 8-10 জনের মতন আমরা ঠিক করি যে আমরা বাইরে পড়তে যাব। এটা যেভাবেই হোক আমরা নিজেরাই আমরা চেষ্টা করব কোনো এজেন্সি ছাড়া যে আমরা বাইরে অ্যাপ্লাই করব। অ্যান্ড এর মধ্যে আমরা অনেক প্রবলেম ফেস করি, যেটার মধ্যে হচ্ছে ফাইন্যান্সিয়াল একটা ইস্যু ছিল। কেমন ফাইন্যান্সিয়াল ইস্যু ছিল? Cause আপনি যখন বাইরে যাবেন আপনার হিউজ একটা, স্পেশালি ইউরোপে, আপনার হিউজ একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয়। তো এই কারণে আমরা চিন্তা করি তখন যে কিভাবে আমরা এই নিজেদের ব্যাংক স্টেটমেন্টটা না দেখায় আমরা যাইতে পারবো। তো অনেক ঘাটাঘাটি করার পর, অনেক মানুষের সাথে কথা বলার পরে আমরা এটা বুঝতে পারি যে না, একজন ফরেইনার যে হচ্ছে ওই কান্ট্রিতে থাকে, সেও কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে পারবে যদি সে একটা অ্যাপ্লিকেশনে সাইন করে যে আপনার, না, আপনি এখানে আসবেন, পড়বেন, এবং সে আপনার এটার গ্যারান্টি দিবে। তো এই নিয়ে আমরা শুরু করি ফেসবুকে। আমরা মনে করেন চোখ বন্ধ করে পর্তুগাল সার্চ দিয়ে যত মানুষ আছে পর্তুগালের সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু করি। সবার সাথে মনে করেন আমরা টোটালি আমরা 10 জনের মতন আমরা একটা প্যারাগ্রাফ বা আমরা নিজেদের একটা স্টোরি লিখি সাকিব যে ভাই, অ্যাকচুয়ালি। আপনি একটু জি, খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় ঢুকছেন, মানে জি, যেহেতু ভাই এই ফিনান্সিয়াল জিনিসটা খুব আমার কাছে। ইন্টারেস্টিং হ্যাঁ, যে ইন্টারেস্টিং হচ্ছে। তো আমি নেটওয়ার্কিং জাস্ট এর একটু ব্যাপারটা। একটু মানে আপনার মাঝখানে মাঝখানে একটু সামার আপ করে যেন জি, আহ, দর্শকরা জিনিসটা ধরতে পারে। সো আপনার প্রথম পর্তুগাল চুজ করার প্রধান কারণ ছিল যে এখানে টিউশন ফিটা কম। সো জি এই ভাই, প্ল্যানিংটা করার সময় এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমি যেই দেশে যাব সেই দেশের কেন যাব সেটার জন্য আপনাকে আগে মানে সিলেক্ট করতে হবে, কারণ অনেকে ধরেন হয়তো বা ফিনান্সিয়াল প্রবলেম নাই, তার ভালো ওয়েদার দরকার হইতে পারে, সেক্ষেত্রে পর্তুগাল সে চুজ করতে পারে। আবার অনেকে ধরেন শীত পছন্দ। সো প্ল্যানিংটা ইম্পর্টেন্ট, যেটা আপনি করছেন, এই প্ল্যানিং নিয়ে সেই অনুযায়ী রিসার্চ করছেন। সো যারা দেখতেছেন তাদের একটু এই এই ডেভেলপমেন্ট হওয়া উচিত যে আমরা যখন দেশের বাইরে আসবো প্ল্যানিংটা করবো সেই অনুযায়ী আমি স্টেপ নিব। এরপর আসছে ভাই ফিনান্সিয়াল পার্টটা, এটা খুব ইম্পর্টেন্ট। আমি চাই এই জন্য যে এটাই ভালো লাগছে আমারটা। আমার কাছে আরেকটা জিনিস জিনিস ভালো লাগছে, মনে হয় আমি একটু অ্যাড করি, যেটা হলো যে ভাইরে যে নেটওয়ার্কিংটা, যে খুঁজে বের করা আমার সাইটে যারা যারা আছে, মানে অলরেডি আমি যে জিনিসটা পার্সিউ করতে যেতেছি সেটা কারা কারা করছে, এই নেটওয়ার্কিং করাটা, যেটা একটা এজেন্সির কাছে যাওয়ার থেকে নিজে থেকে এই নেটওয়ার্কিং করাটা বেটার, যেটা আমরা চেষ্টা করতেছি আপনাদের মধ্যে ছড়াই দেওয়ার আর কি। সো হুইচ ইজ রিয়েলি বেটার, এবং আমার কাছে এই জিনিসটা আরো বেশি ইন্টারেস্টিং লাগছে। টিউশন ফি তো অলরেডি মানুষ রিসার্চ করেই, কিন্তু এই পার্টটা আমরা অনেকেই বাদ দিয়ে দিই, যে আমি যে রাইট, রাইট। সাইটটাতে পার্সিউ করতে চাইতেছি সেটা অলরেডি এই এক্সপিরিয়েন্সটা কি করতেছে সেটা দেখা। এটা কিন্তু রাইট, করলে রাইট। আপনি তার লাইফ স্টাইল বা তার কাছ থেকে, একটা এজেন্সির কাছ থেকে জানার থেকে, যে অলরেডি সে লাইফটা লিড করতেছে তাকে যদি জিজ্ঞেস করেন আরো বেটার জানতে পারবেন। হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং সাকিব ভাই, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, দর্শকরা এটা একটু মাথায় রাখতে পারেন। জি। প্লিজ তো কন্টিনিউ। জি ভাইয়া, তো ধন্যবাদ। তো পরে হচ্ছে আমরা যেটা করি, আমরা রিসার্চ করতে শুরু করি, এবং আমরা যেটা বলছিলাম যে আমরা ফেসবুকে আমরা পর্তুগিজ যত মানুষ পাই বা সব ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু করি, এবং আমরা একটা প্যারাগ্রাফের মতন লিখি, একটা স্টোরি টেলিং এর মতো, যে আমরা অ্যাকচুয়ালি কে, আমরা কোথা থেকে বিলং করি, এবং হচ্ছে আমরা কেন পড়াশোনা পারসিউ করতে যাচ্ছি ইউরোপে স্পেশালি। বিকজ আপনার যদি আপনি স্পেশালি কারোর কাছ থেকে ফান্ড রেজিং থেকে শুরু করে আপনি যদি কারোর কাছে যে কোনো কিছু ডকুমেন্টেশন এর হেল্প চান, সে আপনাকে রিজনটা জানতে চাবে, এবং সে দেখবে যে অ্যাকচুয়ালি আপনি কতটুকু এটার জন্য করতে রাজি আছেন। তো আমরা এটা করি, স্টোরিটা আমরা অনেকের সাথে শেয়ার করি, অনেকে রেসপন্স করে, অনেকে করে না। বাট এর ভিতরে খুবই ভালো একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে আমরা আহ, একজন পর্তুগিজ মহিলার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক হয় তার আহ, মাধ্যমে। একটু সাকিব ভাই, এখানে যেহেতু আপনি আমরা মেনশন করতেছেন, এখানে কি আপনি যাদেরকে নক দিচ্ছিলেন আপনার গ্রুপ ওয়াইজ নক দিচ্ছেন নাকি আপনি অ্যাজ এ ব্যক্তি না, হিসেবে? ইন্ডিভিজুয়াল, আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমরা পারসিউ করছিলাম, আমরা গ্রুপ হিসেবে না। আমরা ইন্ডিভিজুয়ালি নিজেদের স্টোরি নিজেরাই লিখছি, যে কজ আপনি একটা জিনিস কি মানে কপি করার থেকে আপনি অথেন্টিক্যালি যদি আপনার স্টোরিটা বলেন না, এটা মানে খুব বেশি অ্যাট্রাক্টিভ, এন্ড এটা হচ্ছে মানুষ খুব বেশি পছন্দ করে। আপনি কপি করে অনেক কিছু বলতে পারবেন, কিন্তু এটা মানুষ বলবে যে না, এটা ইটস সেম থিং। তো আমরা ইন্ডিভিজুয়ালি আমরা রিচ করার চেষ্টা করছি। হুম, তো এর মাধ্যমে যেটা হয় যে আল্লাহর রহমতে আমরা আরেকটা জিনিস চিন্তা করি, যে ঠিক আছে আমরা যদি কাউকে
বলি যে আমরা পড়াশোনা করতে চাই, তাহলে আমরা কিভাবে বুঝাবো যে না আমরা অ্যাকচুয়ালি এটার জন্য উই ক্যান উই ক্যান ডু হোয়াট এভার ইট নিডস, উই আর রেডি টু ডু। আমরা চিন্তা করি, অনেক চিন্তা করার পর আমরা ভাবি যে আচ্ছা ঠিক আছে আমরা ম্যারাথন করি, কেন না? আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি, কারণ তার আগের বছরে আমরা বন্ধুরা মিলে আমরা ম্যারাথন বিগ বাংলা রান, যেটা তখন বিগ বাংলা রান হচ্ছিল, তো আমরা ওইটাতে পার্টিসিপেট করি। আমরা তখন দেখলাম যে না, এটা মিডিয়া কভারেজ ভালো করে, আপনার হচ্ছে এটা খুবই ভালো একটা স্টোরি টেল করে। এন্ড এটা হচ্ছে আপনি মনে করেন 46 কিলোমিটার দৌড়ানো, আমার কাছে মনে হয়েছে যে না আমি পারবো এটা। এন্ড আমার বন্ধুদেরও মনে হয়েছে যে তারাও এটা পারবে, এটা খুব টাফ মনে হয় নাই। বাট সো এইটাই নিয়ে আর কি আমরা পার্সিউ করি যে আমরা ঠিক আছে আমরা একটা ডেট ফিক্স করি, এবং আমরা আমাদের ফেসবুকে আমরা লাইভ যাই, যে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা বলি যে ঠিক আছে আমরা এত তারিখে আমরা একটা ম্যারাথন অ্যারেঞ্জ করছি আমাদের ইউনিভার্সিটির ফান্ড রেইজের জন্য। সো আপনারা স্টে টিউন থাকবেন। আচ্ছা, আমরা প্র্যাকটিস করছিলাম এর মাঝখানে, কজ আমরা ডেট ঠিক করি যে 1 মান্থ পরে, আমরা 1 মান্থ হাতে সময় নেই, যে এর ভিতরে আমরা প্র্যাকটিস করব, এবং এই যে প্র্যাকটিসটা করছি এটার ভিডিওগুলো আমরা কন্টিনিউয়াসলি ফেসবুকে আপলোড দিতে থাকবো, যাতে মানুষের কাছে রিচ করে, তারা দেখে যে না এই ছেলেগুলো অ্যাকচুয়ালি কিছু একটা কাজ করতেছে। সো এটার মাধ্যমে আমরা যখন শুরু করতে থাকি, ফার্স্টের দিকে সত্যি কথা বলতে 0% ছিল, কেউই ওরকম ভাবে গুরুত্ব দেয় নাই। বাট আমরা যখন আস্তে আস্তে এটা করতে থাকি, মিডলের দিকে আমরা 2-3 জনের রেসপন্স পাচ্ছিলাম যে হ্যাঁ ঠিক আছে তোমরা ভালো করতেছো, বা এটা এভাবে না এভাবে করে দেখো। তো তারা অনেক মার্কেটিং এর দিক থেকে বা স্টোরি টেলিং এর দিক থেকে অনেকটা হেল্প করে আমাদের। সো আমরা এটা ফিক্স করি and আমরা ম্যারাথনটা দৌড়াই। এবং অনেকে হচ্ছে আমরা তখন দেখছিলাম যে আমাদের জাস্ট গিভিং পেজে ফান্ড রেজটা আস্তে আস্তে বাড়ছে, এবং যারা ডোনেট করছে এটা মানে খুবই একটা ইন্টারেস্টিং একটা জিনিস, যারা ডোনেট করছিল তারা ম্যাক্সিমাম বাংলাদেশের বাইরে। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যে না আমি মানুষের কাছে রিচ করতে পারছি আমার যে মেসেজটা। তো এভাবে আমরা মানে ম্যারাথনটা শেষ করার পরে ফার্স্ট উইকেই, মানে যেদিন আমরা ম্যারাথনটা শেষ হয়, শেষ হওয়ার পরে একজন ভদ্রলোক আমাদের 500 ডলার, আই থিঙ্ক, হ্যাঁ, $500 মতন আমাদের সবার, আমরা 10 জন ছিলাম, আমাদের 10 জনের পেজে $500 করে সে ডোনেট করে। এবং সে আমাদের একটা মেসেজ দেয় যে আমরা যে উদ্যোগটা নিচ্ছি এটা খুবই ভালো একটা উদ্যোগ, এবং এটা সবাই করে না। জি তো জি। এই ব্যাপারগুলো কি তখন কি আপনি অলরেডি ইউনিভার্সিটিতে এডমিশনের প্রসেস স্টার্ট করছেন? না ভাইয়া, আমি যেটা শুরুর দিকে বললাম যে তখন হচ্ছে আমি ইউনিভার্সিটির প্রসেসটা তখনও স্টার্ট করি নাই। বাট আমরা অপশন নিয়ে রাখছি যে হ্যাঁ আমরা, বাট সরি, আমরা স্টার্ট করি নাই বলতে গেলে আমরা অ্যাপ্লিকেশন জমা দিছি ইউনিভার্সিটিতে, কিন্তু ইউনিভার্সিটি থেকে কোনো রেসপন্স আসে নাই তখন পর্যন্ত। আমরা এটা শেষ করার পরে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে একটা প্রপার রেসপন্স আসে। ইন্ডিভিজুয়ালি কে হেল্প করছে, কোন অর্গানাইজেশন, কোন স্পেসিফিক পার্সন, সে কি বাংলাদেশেই থাকে এরকম কিছু, বা পর্তুগালে থাকে? না, তিনি বাংলাদেশে থাকেন না, বাংলাদেশে থাকে না অ্যাকচুয়ালি। স্পেসিফিক ভাবে আমি ফার্স্টের দিকে হচ্ছে যে অর্গানাইজেশনটার কথা বললাম, যে ESA, এই অর্গানাইজেশনটা হচ্ছে অন্টারপ্রিনার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এই অর্গানাইজেশনটা আমাদের এখানে আসার যে হাউস অ্যাড্রেসটা দিয়ে, বা এখানে আরো কিছু পেপার ওয়ার্কস ছিল, আপনি জানেন যে যখন নিফ নিতে যাবেন, এটা হচ্ছে আরেকটা স্টোরি। বাট বুঝতে আমি পারছি। একটু শর্টে বলতেছি যে নিফট নেওয়ার সময় কিন্তু আপনার একজনকে লাগে যে হইতেছে হ্যাঁ। এখানকার পর্তুগিজ বা এখানকার কার্ড হোল্ডার। তো এরকম আর কি ওনারা অনেক হেল্প করছে আমাদের। আহ, তো আপনারা টোটাল এই- কতজন ফ্রেন্ডস ছিলেন আর কি, যারা আপনারা আমরা সবাই 10 জন ছিল। 10 জনে আমরা আপনারা 10 জন, পর্তুগাল আসছেন? যে আমরা 10 জনই আলহামদুলিল্লাহ পর্তুগালে আসছি, এবং আমরা 10 জনই পর্তুগালে আসি। ওকে। বাট আমরা একসাথে নাই, সবাই ছড়ায় ছিটায় আছি আর কি। হচ্ছে কি আপনি এই যে ম্যারাথনটা করলেন যে একটা কি বলে আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য ইভেন মিডিয়াতে, এবং ফান্ড রাইজ করার জন্য। সো এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট যে আপনি শুধু শুধু ফান্ড রাইজ একটা দিয়ে রাখলেন বা করতে চাইলেন হবে না, আপনাকে একটা ইনোভেটিভ কিছু করতে হয় ভাই। কিন্তু ম্যারাথন একটা ইনোভেটিভ বিষয় বাংলাদেশের পার্সপেক্টিভে, এখানে এগুলো রেগুলার হয়। বাংলাদেশে ম্যারাথন অর্গানাইজ করে ফান্ড রাইজ করা, তাও পড়াশোনার জন্য, এটা কিন্তু একটা মানে ইনোভেটিভ আইডিয়া। সো মানে এইটাই আর কি ভাই, যে আপনার যদি ইচ্ছা থাকে দেন ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ রাইট ওয়ান্ট, রাইট। কাইন্ড অফ এরকম আর আর কি। আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ, আরেকটা জিনিস এখানে হচ্ছে যে মানে আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভ জিনিসটা এতটা ইয়ে দেখা হয় না, কিন্তু ইউরোপিয়ান লেভেলে এরা এই জিনিসগুলো খুব ইয়ে করে, মানে এটাই এপ্রিসিয়েট বললাম করে। এটাই বললাম হ্যাঁ। সো এটা এটা মানে কিন্তু এটা কিন্তু তাদের মাথায় আসছে, তারা রিসার্চ করছে, জিনিসগুলো দেখছে। সো সবসময় এই আইডিয়া
বা রিসার্চ করা বা আগের থেকে একটা পদক্ষেপ না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই আমাদের বাংলাদেশ থেকে যারা আমাদেরকে একটু নক দেয়, এরা কিন্তু বিন্দু পরিমাণ রিসার্চ করে না। এই সেই মানে মনে হচ্ছে যে আমাদের কাছে বললে আমরা সব বলে দেবো, আমরা এক এক জায়গায় একটা গুগল। বাট একটু রিসার্চ করে যদি স্পেসিফিক কোশ্চেন করে, ইভেন এই ভিডিওগুলো দেখে, তাহলে কিন্তু এরা অনেক কিছু গুগল পেয়ে হইলো তো যায়। ভাই ভালোই তো, আনসার না দিতে, আর যদি আনসার না দেন ভাই আপনাদের এত ভাব খালি এটাই। আচ্ছা, এখানে এখানে নাইম ভাই আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে এই যে ম্যারাথনের কথাটা আসতেছে। ফর শিওর এই ভিডিওটা দেখলে অনেকের মাথায় মনে হবে যে কপি পেস্ট করি। ভাই কিন্তু একটা জিনিস খুব শুরুতেই বলছে যে কপি পেস্ট করার চেয়ে নিজে অথেন্টিক্যালি হইতে পারে সেটা এতটা ভালো না হইতে পারে, এটার কাছাকাছি 80%, বাট হোয়াট এভার ইট শুড বি অথেন্টিক। তো এই সবার যদি চিন্তা করে আচ্ছা ঠিক আছে এখন সবাই ম্যারাথন করি, সবাই এটা করি, এটা আসলে হওয়া উচিত না। সবার নিজের থেকে একটা ইউনিক আইডিয়া তৈরি করা উচিত, এটা হচ্ছে মেইন কথা। তো আমরা পেপার ওয়ার্কের রিসার্চের মধ্যে আমরা এতটা ব্যস্ত হয়ে গেছিলাম এই জিনিস নিয়ে ভাইয়া, যে আমরা এই ছোট্ট একটা জিনিস ভুলে গেছিলাম, যে হেলথ ইন্স্যুরেন্স। সো আমাদের যখন লাস্টের দিকে আমাদের যখন ইউনিভার্সিটি থেকে অফার লেটারটা চলে আসে, চলে আসার পরে তখন আমরা হচ্ছে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস, যে অফার লেটার ভিতর রিকোয়ারমেন্টসটা চেক করতে যাই, তখন আমাদের হচ্ছে আমরা একটা মানে একটা ধাক্কা যায় খাই তখন, যে না আমরা তো এটার জন্য প্রিপেয়ার হই। তো সেম থিং আমরা আবার হচ্ছে সেম লাইভে আমরা ওটা স্টোরিতে আমরা সেম থিং বলি যে দেখেন আমাদের এই জিনিসটা আমরা মিস করে গেছি, যদি কেউ পারেন আমাদের এটার জন্য যদি হেল্প করতে পারেন বা ডোনেট করতে পারেন, দ্যাট উড বি ভেরি নাইস। তো তারপরে আমরা যেটা করি ইন্ডিয়ার জন্য আমরা, আপনি হয়তো 2020 সালের কথা বলতেছি তখন, হুম হুম আহ আপনার কোভিড এর একদম মিডল একটা টাইম, যে সময় সবকিছু বন্ধ ছিল এবং আপনার ইন্ডিয়া ভিসাও দিচ্ছিল না তখন, হুম এক্সেপ্ট মেডিকেল ভিসা। তো যেটা আমরা করি, আমি আমার আব্বুর সাথে যাই মেডিকেল ভিসা নিয়ে, কজ আমার আব্বুর ওই সময়ে মেডিকেল একটা ইস্যু ছিল, যেটা আমি চিন্তা করি যে না ঠিক আছে, কলকাতা ইন্ডিয়াতে আব্বু ডক্টর দেখাইলো, আমি এবার সে ভিসাটা আমার আহ, জমা দিয়ে আসলাম, পাসপোর্টটা। এই তো জিনিসটা মানে এটা টেকনিক্যালি হ্যান্ডেল করাটা, ঠিক আছে, একটা রাস্তা অফ হইলে অন্যদিকে চিন্তা করে এই জিনিসটা হ্যান্ডেল করাটা, এটা সবথেকে ইন্টারেস্টিং। এটা আপনাকে ব্রেন খাটাতে হবে। এটা হচ্ছে ভাইয়া, ওই আমি বললাম আপনি একটা কথা বলছিলেন যে আপনার ওই যে খিদা, হুম, আপনার খিদা হইতেছে আপনার রাস্তা বের সবকিছু করতে আপনার জাস্ট সাহায্য করবে, যে আপনি কতটা চাইতেছেন এটার জন্য। বিকজ বাংলাদেশের এডুকেশন সিস্টেম এত বাজে হয়ে গেছিল ভাইয়া, যে আমার কাছে মনে হয়েছে যে না এখানে থেকে কিছু কিছু হবে না। এখানে আমি আমি যখন গল্প শুনতেছি যে একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে পড়াশোনা শেষ করে চা বিক্রি করতেছে, ওয়েদার এটা তার চয়েস, এটা তার চয়েস, বাট সে চাকরি পাইতেছে না, সে ইউনিভার্সিটি কমপ্লিট করছে, সে চাকরি পাইতেছে না। আমি তখন আমার এই জিনিসগুলো খুবই মানে কেমন যেন লাগতো, যে আমার সাথে যদি এই জিনিসগুলো হয় আমি কি করবো। দো আম ফ্রম আ মিডল ক্লাস ফ্যামিলি, আমি তখন এটা কিভাবে হ্যান্ডেল করবো আমি এটা বুঝতাম না। তো যেটা হোক, আমি পরে যাই ইন্ডিয়াতে, যাওয়ার পরে হচ্ছে কোভিড এর ভিতরে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। এটা খুবই একটা ভালো জিনিস ছিল আমাদের জন্য যে কোভিড এর ভিতরে গেছি, কজ আপনি জানেন যে এম্বাসিতে যদি যান আপনার ফেস টু ফেস অ্যাপয়েন্টমেন্ট থাকে, বাট হুম, ওই সময়টাই হচ্ছে ফেস টু ফেস অ্যাপয়েন্টমেন্ট বন্ধ ছিল। বন্ধ ছিল, হ্যাঁ। জি জি, আমরা হচ্ছে ভিএসএফ এ গিয়ে আমাদের ডকুমেন্ট জমা দিই, আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে নাই। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হচ্ছে আমরা মনে করেন আলহামদুলিল্লাহ 45 ডে, কেউ 15 ডেজেও ভিসা পেয়ে গেছে, 15 দিনের ভিতরেও ভিসা পেয়ে গেছে, যেটা আমার কাছে খুবই আশ্চর্য লাগছে। না দো ওইটাই আমারটা তো আমি 45 ডে। আমি আপনাকে বলি 2020-এ আমার ফ্রেন্ড একটা, ও আমার যে দুই ফ্রেন্ড ওরা নোভা এমএস আমার সাথে আসছিল। সো ওরা দেখা গেছে ওরা কিভাবে ভিসা পাইছে, ওরা বাংলাদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আরেকজনকে পাঠাইছে, তার থ্রুতে তারা ভিসা পেয়ে গেছে। তাদের কোনো ইন্টারভিউ নেই, কিছু হয় না, যেটা পর্তুগালের হিস্ট্রিতে খুবই, আমার জন্য না, হ্যাঁ আমার তো আমি সেম, আমি সেম, যাই নাই। যাওয়াই লাগে নাই। সো এই জিনিসটা ওই তখনকার সময় এই জিনিসটা তো অ্যাপ্লিকেবল ছিল, বাট এখন এটা আর অ্যাপ্লিকেবল না আর কি। এখন এইটা নাই, এখন ডিরেক্ট ফেস টু ফেস অ্যাপয়েন্টমেন্ট হবে। হুম, প্লাস হচ্ছে আর আরেকটা জিনিস আমি আমার বন্ধুদের বা ছোট ভাইদের বা কলিগদের আমি এটা বলতে চাবো, যে আপনি যদি বাইরে যাইতে চান সর্বপ্রথম যে প্রিপারেশনটা আপনি নিবেন সেটা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন। এবং আপনি যদি অ্যাকচুয়ালি চান যে আপনি বাইরে পড়াশোনা করবেন বা আপনি যে কোনো জিনিস আপনি লাইফে চান, সেটা হচ্ছে আপনি সেজদায় যান। আপনি সেজদায় যেয়ে আপনি চোখ বন্ধ করে আপনি আল্লাহর কাছে যান। এবং আমি এটা বলবো, এটা আমি নিজে সাক্ষী, কজ আমি যেটা বললাম যে আমি অলরেডি অ্যাপ্লাই করছি ইন্ডিয়ার ভিসার জন্য, আমি অ্যাপ্লাই করছিলাম, রিজেক্ট হয়ে গেছিলাম। থার্ড টাইমে যাই হচ্ছে আমি পরে ভিসা পাই ইন্ডিয়ার। তো ওই সময়টা আমার কাছে মনে হয়েছে যে না কোনো কিছুই হবে না, আমি পারবো না। বাট মিরাকলি আল্লাহ কিভাবে আমি জানি না, বাট আমি ভিসাটা পেয়ে যাই। এবং এই যে যে কথাটা বললাম যে কোনো ইন্টারভিউ ছাড়া আমার হচ্ছে পাসপোর্টে ভিসা লেগে যায় পর্তুগাল। হুম, তো এটা অ্যাকচুয়ালি মিরাকল। আমি বলবো যে নামাজ পড়েন 5 ওয়াক্ত এবং আল্লাহর কাছে চান, তাহলে একমাত্র পাবেন।
এইটাই ভাই। আহ, এবং এখন আমি স্টোরিটা কন্টিনিউ করতে চাচ্ছি পরে। হুম, হুম, হুম। জি, সেটা হচ্ছে যে আমার 45 ডেজ পরে ভিসা চলে আসে এবং আমি তারপরে বাংলাদেশে যাই। তো বাংলাদেশে যাওয়ার পরে আমার হচ্ছে 1 উইক পরে আমার ফ্লাইট ছিল। তো ফ্লাইটে যাওয়ার আগে যেটা হচ্ছে আমি ভুল করছি বলবো, সেটা হচ্ছে তখন বুঝতাম না বা ওরকম গাইড করার কেউ ছিল না। সেটা হচ্ছে আমার উচিত ছিল বাংলাদেশ থেকে আসার সময় আমার বাংলাদেশের একটা ড্রাইভিং লাইসেন্স করে আসা, যেটা আমি তখন বুঝি নাই, বাট এখন আমি বুঝতেছি যেটা আমার হিউজ একটা হেল্প, যেটা হচ্ছে আমার ওয়ার্ক লাইফে। বিকজ আপনি যখন ফার্স্টে আসবেন, আসার পরে মনে করেন আপনার আপনি এই জায়গার ভাষা পারেন না, বা আপনি যে কোনো কান্ট্রিতে যান এক্সেপ্ট ওখানকার মাদার টাং যদি ইংলিশ না হয়, আপনি ওখানকার ল্যাঙ্গুয়েজ পারেন না। তো এটা হিউজ একটা চ্যালেঞ্জ হয়ে যায়। আপনি যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসেন, আপনি 2 বছরের ভিতরে এখানে কনভার্ট করতে পারবেন। এন্ড আপনি এখানে উবার বলে, উবার তো না, আপনি এখানে ফুড ডেলিভারিতে আপনি কাজ করতে পারবেন, বা আরো অন্যান্য মনে করেন অপশন আছে হ্যাঁ, একটা আপনার ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স। 3 বছর থাকলে আপনি উবার ট্যাক্সি করা যায়, টিভি দিয়ে যেটা আর কি সেটাও করা যায়। তো তখন জি জি, একটা লাইসেন্স থাকলে ভাই দুনিয়ার যে কোনো জায়গাতে আপনার অপরচুনিটি গুলো বেড়ে যায়। এটা নিয়ে আমার একটা ফুল ডিটেল অনেক বেশি। ভিডিও আছে যে পর্তুগাল আপনি আসার আগে কোন স্কিল গুলো জানা দরকার, এটা জি জি। আপনারা দেখতে পারবেন, ওখানে পেয়ে যাবেন। সো যাই হোক, নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। সেটাতে আমার ক্যামেরা অফ হয়ে গেছে, মনে হয় কন্টিনিউ আচ্ছা করেন। নাইম ভাই, আমি একটা কোয়েশ্চেন করতাম মাঝখান দিয়ে, যে ইন্টারাপ্ট করতেছি। আচ্ছা ভাই, মানে এই আপনার এই প্রসেসটা, এই যে একদম পর্তুগালে আসা পর্যন্ত, একদম শুরু থেকে একদম পর্তুগালে মানে পৌঁছা পর্যন্ত, এটা কতটুকু সময় লাগছিল? 2 বছর। টোটাল 2 বছর? মানে জি, আপনার এই পুরো প্রসেসটা সেটা আপনার পুরো এই প্রসেসটা আমার কমপ্লিট। আমি পর্তুগালে এসে পৌঁছাই হচ্ছে আপনার 2020-এ, আই থিঙ্ক ইট ওয়াজ জানুয়ারি, জানুয়ারি ফেব্রুয়ারি, এই 2 মাসের ভিতরে হবে। আহ আমার সঠিক মনে পড়তেছে না ডেটটা, হুম, বাট আমি এই টাইমের ভিতরে, কজ 18 থেকে আমি শুরু করি, 18 থেকে আমার টোটাল 20 পর্যন্ত আমার 2 বছর হচ্ছে এটার পিছনে আমার সময় দিতে হয়েছে। তার মানে এখন মানে পর্যন্ত। কোন আপনাকে মানে বড় হয়ে কথা হইতেছে তাহলে এই 2টা বছর কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আর কোভিড টাইমে একটা মানে ছোট সময় না। আর ভাই মানে তাহলে এখন স্টাডিটা কেমনে আপনি কন্টিনিউ করছেন এই টাইমটাতে? আপনি স্টাডি কিভাবে কন্টিনিউ? আহ ব্রাগান্সা থেকে আপনার অনলাইনে start- ক্লাস হতো নাকি? না, তখন অনলাইনে ক্লাস হইতো না। আমি আমার তখন আমি 2 বছর ড্রপ দিছি ভাইয়া। আমার ইউনিভার্সিটির একসেপ্টেন্স অফার লেটার আসে হচ্ছে আমার 2019-এর অগস্টে। অগস্টে আসে এবং আমার 2020-এর আমি ফেব্রুয়ারি সেমিস্টারটা ধরি, যেটা হচ্ছে আর কি মানে অলরেডি ইয়ারটা শুরু হয়ে যায় এবং আমি সেকেন্ড সেমিস্টার এসে কন্টিনিউ করি। মানে ফার্স্ট সেমিস্টার আমি অলরেডি মিস করে যাই, যেটা হচ্ছে আমার মনে করেন ভিসা প্রসেস এগুলো করতে যে একটু দেরি হওয়ার কারণে পরে আমি সেকেন্ড সেমিস্টারে এসে কন্টিনিউ। তো এটা মানে হচ্ছে। আমি যেটা শেষ করতে যাচ্ছিলাম, যে এই 2টা বছর নিজেকে এই যে মানে ধরে রাখা, এটার জন্য আপনার তো ইন্সপিরেশন ছিলই। তো এছাড়া আর মানে আপনার নিজস্ব মোটিভেশন তো ছিল, কিন্তু এছাড়া অন্য কোনো কি বিষয় আছে নাকি যেটা মানে আপনি শেয়ার করতে মনে করেন আপনার শেয়ার করা উচিত অন্য ফেলোদের জন্য? আমার কাছে মনে হয়েছে ভাইয়া যে যারা লাইফে বড় কিছু করতে চায় বা বড় কিছু করতে চাইছে সব সময়, তাদের ধৈর্য ধরতে হয়েছে এবং রিস্ক নিতে হয়েছে ভাইয়া। আপনি রিস্ক ছাড়া কোথাও আপনি মাথা উঁচু করে আপনি দাঁড়াইতে পারবেন না। আপনার রিস্ক, আপনার হার্ডওয়ার্ক লাগবে এবং আপনার ধৈর্য লাগবে। মানে আমি এই প্রশ্নটা করছি কারণ হচ্ছে এটা আমার লাইফের সাথে না মানে মিলে যাচ্ছে। আমি আমার মানে আমার আমাদের আর একটা ভিডিও আছে যে নাইম ভাই আমার ন্যাশনালিটি নিয়ে একটা ভিডিও করছিল, ওইটাতে আমি বলছিলাম আর কি যে কিভাবে আমি 2010 সালে ব্যাচেলার শেষ করি শাহজালাল ইউনিভার্সিটি থেকে। এরপরে আমি বসেছিলাম মানে আমি বিদেশ আসবো বলে 3 বছর টানা আমি ট্রাই করছি, হয় নাই শেষে 2014-তে আইসে আমি গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে আমি মানে ইউরোপে এসে ঢুকছি। তো ডেডিকেশন এবং কি বলে এটা রেজিলিয়েন্স, এই দুইটা বিশাল জিনিস। বিশাল। কংগ্রেচুলেশন, আমি সত্যি ভালো লাগতেছে এই স্টোরিটা শুনে। আর আপনি তো অনেক অনেক বেশি করছেন আমার থেকে, মানে আমি যেগুলো করছি তার থেকে আপনি অনেক অনেক বেশি করছেন। আপনার অনেক অনেক আমরা ধন্যবাদ। আসলে রয় ভাইকে নিয়ে আরেকদিন ভিডিও করবো নি, যে তার জীবনের গল্প শুনবো। না, একটা আজকে একটা সাকিব ভাই সব থেকে সব শুনি। থেকে ভাই, সব থেকে একটা যে জিনিসটা কি বললাম যে মোটামুটি এখানে
সরি আমি একটু যে শেষ করি যে রিলেভেন্ট যেহেতু এটা হচ্ছে পর্তুগালে স্টুডেন্ট যারা আসে, ইভেন আমার মনে হয় না যারাই আসে স্টুডেন্ট বাদে সবার একটা হিস্টোরি থাকে। আমার মন চায় যে প্রত্যেকটা মানুষকে এনে তাদের গল্পগুলো শুনি, কারণ এটা প্রত্যেকটা শিক্ষণীয় গল্প, মানে সে যেই লেভেলেরই হোক। কারণ কিন্তু ভাই পর্তুগাল এমন একটা কান্ট্রি, আপনাকে এই যে হ্যাঁ, ইভেন এই যে 5টা বছর যে আমাদের থাকা, আমাদের এই 5টা বছর আপনাকে লাইফের এক যে একটা লেসন গল্প। গুলো দিতেছে, এই লেসন গুলো আমার মনে হয় না আপনি কোনো একটা মানে ওয়েল ইকোনমিক কান্ট্রিতে থাকলে আপনি এই টাইপের এক্সপিরিয়েন্স গুলো পাবেন। বা এই যে আপনার টোটাল আসা থেকে লাইফ লিড করা পর্যন্ত, আনটিল একটা মানুষ পর্তুগাল থেকে যখন যারা চলে যায়, ওইটাও আমি জানি না ওইটা তাদের কি ফিলিংস, বাট এই যে একটা 5 বছর 6 বছর যে জার্নিটা, এই প্রতিটা আমার কাছে, আমার প্রতিটা দিন আমি নতুন কিছু একটা পর্তুগাল আমাকে এক্সপিরিয়েন্স দেয়। সেটা কষ্ট হোক, হাসি হোক, দুঃখ হোক, সব ধরনের জিনিসপত্র আমাকে এই দেশটা এক্সপিরিয়েন্স দেয় আর কি। তো যাই হোক, এটা এটা আসলে বলে আমরা বোঝানো পর্তুগাল সম্ভব না চলে আসি কাউকে। হ্যাঁ, নাইম আচ্ছা, ভাই। মেন টপিক আসে আসলে বাইরে এই ভিডিওটা অনেক বেশি মোটিভেশনাল আর অনেক বেশি ইন্সপায়ারিং না, এটা হয়েছে। এটা এটা কেন এটা মিলে যাচ্ছে অনেকের সাথে, এই জন্য অনেকের সাথে মিলে যেতেছে, দেন হ্যাঁ, আমার লাইফ হিস্ট্রির সাথে মিলতেছে, হ্যাঁ, মুন্নার, একটু রয় ভাইয়ের সাথে মিলতেছে, কারণ অনেক কিছু এই আমরা জন্য এখানে আমরা বেশি ইন্টারাপ্ট করতেছি, এরকম হয় না আমাদের নর্মালি আমাদের কথা। হ্যাঁ, ইন্টারাপ্ট করে কেসকে এইটাই দিয়ে কারণ দিতে যে পারবো। দেখা যাইতেছে তো অনেকে বেশি হুম, স্মুথ থাকে না, তো আমাদের কারো স্মুথ ছিল না। আমার যেমন মনে করেন যে আমাকে কল দিছিল, ফোনে আমার ইন্টারভিউ নিচ্ছে 2 মিনিটের, হঠাৎ করে জিজ্ঞেস আচ্ছা। করে তুমি কেন যাবা, কোথায় যাবা, কে থাকে তোমার ওখানে, আমি কিছু চোখে দেখতেছি না। তখন আমি ওই ইনস্ট্যান্ট গুগলে সার্চ দিয়ে কয়েকটা জায়গার নাম বললাম, যে কেন কি কি কারণে কে কেউ থাকে কিনা, মানে খুবই ইন্টারেস্টিং বিষয়টা। সকাল 9টার দিকে কল দিছিল। আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে একটা সময় আলোচনা করব। সো বাইরে এবার কিছু আমরা পয়েন্টে আসি, যেটা হলো যে আপনার এই যে পলিটেকনিক ইনস্টিটিউট অফ ব্রাগান্সা, এটাতে আপনি যে চুজ করছেন এই ইউনিভার্সিটিটাই কেন? ফার্স্ট একটা রিজন বলছেন এটা চিপ, তো এটা টিউশন ফি আপনি অলরেডি আমাদের বলে দিয়েছেন, তারপর আরেকবার একটু আমাদের বলবেন। নাইম ভাই, জি আমাকে একটা আমি সরি আপনাকে ইন্টারাপ্ট জি করা, জি, আপনার অবশ্যই অবশ্যই। ইন্টারনেটটা খুব ল্যাগ করতেছে। তো আপনার হয় মানে প্রশ্ন কন্টিনিউয়াসলি শোনা যাচ্ছে না, এটা তো প্রবলেম। তো আমার কাছে মনে হয় যে ভাই এই একটা নিশ নিয়ে একটা গল্প বলতে চাচ্ছিল। তো আমার কাছে মনে হয় যে আপনি আসার পরে যে 7 দিনের একটা জার্নি, এটা যদি আপনি একটু কষ্ট করে একটু 1 মিনিটের মধ্যে বলতে পারেন, আমার মনে হয় যে অনেক এটা হেল্প হবে, কারণ আসার এটা পরে এটা এটা ভাইয়া খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি। হ্যাঁ ওইটা বলে দেন আমরা ইসে আসবো, কারণ পলিটেকনিক নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। তো অনেক আমার প্রশ্ন। কাছে ভালো লাগছে যখন আমি শুনছি আপনি পলিটেকনিকে আসছেন, দেন পলিটেকনিকের এই ব্যাপারটা আমাদেরকে একটু বলবেন কষ্ট করে। আমি প্রথমে হচ্ছে আমার জার্নির গল্পটা বলি, যে বাংলাদেশ থেকে ফ্লাইটে ওঠার পর পর্তুগালে নামা পর্যন্ত আমার কি কি ডিফিকাল্টিস ফেস করছি, বা আমি কি কি ভালো বা কি কি মানে হেল্প নিতে পারতাম আর কি। তো আমি সর্বপ্রথম যেই ভুলটা করি সেটা হচ্ছে, আমি এয়ারপোর্টে আমি আমার সেকেন্ড ফ্লাইটের জন্য, যেটা হচ্ছে আমার ট্রানজিট ছিল দুবাইয়ে, আমি এমিরেটস এর থ্রুতে আসি। যেটা আমি ভুল করছি সেটা হচ্ছে, আমি চেক ইন করতে মনে ছিল না। যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাভেল করতেছি বাইরের কোনো কান্ট্রিতে, অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম। এর আগে ইন্ডিয়াতে গিয়েছিলাম। তো সেকেন্ড টাইম ট্রাভেল করার পর আমি চেক ইন করতে ভুলে গিয়েছিলাম যে আমি এখানে আসার পরে চেক ইন করতে হবে। কারণ আপনি দুবাইয়ে যাওয়ার পরে, আমার সেকেন্ড ফ্লাইটটা ট্রানজিটের পরে যখন আমি ফ্লাইটে ওঠার জন্য রেডি হচ্ছিলাম, তো তখন ফ্লাইটের গেটে যারা হচ্ছে আমার ভিসা চেক করতেছিল, ভিসা চেক করার সময় তারা আমাকে বলে যে আমি এই ফ্লাইটে চেক ইন করি নাই, সো আমি এই ফ্লাইটে উঠতে পারবো না। তারা আমাকে হচ্ছে নেক্সট ফ্লাইটে, যেটা হচ্ছে আপনার 10 ঘন্টা পরে, সেটাতে তারা আমাকে উঠাবে। তো ইভেন তারা এটা আমাকে বলে যে আহ, আপনি এই দুইটার ভিতর আপনার যে কোনো একটা অপশন চুজ করতে হবে। হয়তো আপনি এই ফ্লাইটে যদি যান এখন চলে যাবেন, আপনার লাগেজ যাবে না। আর আপনার লাগেজ হচ্ছে আপনার যে অ্যাড্রেস দেওয়া আছে ওই অ্যাড্রেসে চলে যাবে, আমরাই পাঠিয়ে দেবো। আচ্ছা। তো এর ভিতরে ছোটখাটো আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে আমার ভিসার উপরে, এটা সবাই খেয়াল করে রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যখন ভিসা নিবেন, ভিসার কাগজের উপরে যেন কোনো কোনো প্রকারের দাগ না পড়ে। কজ ভিসা প্রসেসিং এর পর আপনি আপনার পাসপোর্ট আপনার সাথে আছে, কলম থাকে, অনেক সময় কালি লেগে যায় ভিসার উপরে, বা ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো এই জিনিসগুলো থেকে খুবই সাবধান থাকবেন। আমার ভুলবশত আমার ভিসার উপরে ছোট্ট একটা কলমের, বা আপনার হচ্ছে যেটা কি বলে এটাকে, ইঙ্ক, যেটা ইঙ্কটা আমার ভিসার উপর অল্প একটু লেগে যায়। তো যার কারণে তারা যখন ভিসাটা চেক করে, তারা আমাকে বারবার এটা নিয়ে সন্দেহ করতেছিল যে এই ভিসাটা হয়তো ইলিগাল। তো তারা আমাকে, সবাই ফ্লাইটে উঠে গেছে, একমাত্র আমি লাস্টে, আমি বাইরে দাঁড়ায় আছি, তাও আমার এখন আমরা উঠতে দিতেছে না। তারা আমার পাসপোর্ট চেক করতেছে, এবং 6-7 জন মিলে পাসপোর্টটা চেক করতেছে। হ্যাঁ, আমি চুপচাপ আমি দাঁড়ায় আছি, and আমি মানে খুবই ভয় পাইছিলাম ওই সময়টাতে। কজ বাইরে কোথাও, মানে বিদেশে কেউ নাই আমার সাথে, ফার্স্ট টাইম।
খুবই ভয় পাইতেছিলাম যে না, এখন যদি আমাকে ফেরত পাঠায় দেয় বা আমাকে যদি কোনো ঝামেলা হয়। তো যাই হোক, আল্লাহর রহমতে তারা ভালো করে সি থ্রু করে, চেক করার পরে তারা আমাকে বলে যে না, ভিসার সবকিছু ঠিক আছে। এন্ড আমাকে তারা বলে যে আপনি ফ্লাইটে যান, আপনার অ্যাড্রেসে আপনার লাগেজ পৌঁছে যাবে। এন্ড আলহামদুলিল্লাহ এখানকার এয়ারলাইন্সটা খুবই ভালো। কোনো কিছু না চুরি না কোনো কিছু, যেটা যেরকম ছিল সেটা সেরকমই আছে। এন্ড আমার কাছে এটা খুবই ভালো লাগে যে এই যে একটা হ্যাসেলের থেকে আর কি আমি বাঁচছি। এটা আবার খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট লাগছে আমার ট্রাভেলের ভিতরে ভাইয়া। এটা খুবই ভালো ছিল যে আপনার প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ইন্টারেস্টিং ম্যাটার আছে। যাক, বললাম তো আপনি ব্রাগান্সাতে যখন চলে আসলেন, আপনার মানে ফার্স্ট 7 ডেজ বা 14 ডেজ, আপনার এই নিস বা যেই সকল এই ব্যাপারগুলা তো অনেকেই জানে এখন, বাট যারা জি। নতুন আসবে, যে ইনিশিয়ালি কি ধরনের স্টেপ নিলে এগুলো ইজিলি পাওয়া যায়, যদি আপনার কাছে এরকম কোনো পরামর্শ থাকে, যেহেতু আপনি এখন প্রায় 4 ইয়ার্স যাবত আছেন, জাস্ট একটু সংক্ষেপে যদি এটা বলতেন, কারণ এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট ম্যাটার, যে যারা প্রথম আসে প্রথম 7 দিন। আর ইভেন আপনার যেহেতু আরো অনেক, মানে আপনি মোটামুটি ভালো নতুন হিসেবে আসছেন এখানে, যে অন্য কান্ট্রিতে আপনার এক্সপিরিয়েন্স ছিল না। তো এই সময়টা আপনি কিভাবে হ্যান্ডেল করছেন, প্রথম 7 দিন বা 2 সপ্তাহ? তো ফার্স্ট 7 দিনটা খুবই ভালো লাগছে। আমি এখানে এসে খুবই এনজয় করছি। এখানে ঘুরছি ফিরছি। আহ, নতুন জায়গা হিসেবে খুবই ভালো লাগছে। আহ, নিফের জায়গা থেকে আসতে যেটা আমি বলবো সেটা আপনারা যদি ইন্ডিভিজুয়ালি কেউ এসে থাকেন, তাহলে আপনার যদি এখানে জানা পরিচিত কেউ না থাকে, তাহলে আপনার যে ইউনিভার্সিটি আছে, আপনি আসার পরে তো আপনার ক্লাস শুরু করবেন। তো ট্রাই টু মেক সাম ফ্রেন্ডস, কিছু বন্ধু বানানোর চেষ্টা করেন। এবং এটা আমি বলবো না যে আপনি স্বার্থপরের মতন কাজ করতেছেন, না, এটা আপনি স্বার্থপর না, এটা আপনি ক্রিটিক্যালি আপনি এটা চিন্তা করে আপনি একটা আপনার সলিউশন খুঁজতেছেন, যে আপনার এটা প্রবলেম আছে, এটার সলিউশন আপনি কিভাবে বের করবেন। আপনি আপনার ক্লাসের ভিতরে বন্ধু বানান, যারা আপনি দেখেন যাদের সিটিজেনশিপ আছে বা এখানকার ন্যাশনালিটি আছে, তাদের সাথে কথা বলেন, দেখেন তারা আপনার হেল্প করে কিনা আপনার নিফ নেওয়ার সময়। আর নিসের সময় আমি যেটা বলবো সেটা যে এখানে নিসটা নেওয়ার সময় একটু লেন্দি প্রসেস হয় অনেকের সময়, বা অনেক সময় তাড়াতাড়ি পেয়ে যায়। আমার কেসে যেটা হয়েছে, আমি হচ্ছে ফার্স্টে জব নেই, আমার জবের থেকে আমার নিসের অ্যাপ্লিকেশনটা আসে। আমি যখন চাকরি শুরু করি, চাকরি শুরু করার পরে আমার যে বস ছিল, তিনি আমার নিসের জন্য অ্যাপ্লিকেশন করেন। তিনি আমাকে অনেকটা হেল্প করেন অ্যাপ্লিকেশনের জন্য। তো এই জায়গায় আমি মনে করি আমি অনেক লাকি। তাছাড়া আপনি যদি ইন্ডিভিজুয়াল হিসেবে কোনো ওয়ার্ক প্লেস ছাড়া যদি আপনি নিজ অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে সেগুরান্সা সোশ্যালে যেতে হবে। সেগুরান্সা সোশ্যালে গিয়ে আপনার ওখানে আপনার ডকুমেন্টস জমা দিতে হবে, এবং হোপফুলি 1 থেকে 2 মাসের ভিতরে আপনি আপনার নিজ নাম্বার পেয়ে যাবেন, যদি আপনি প্রপার রিজন দেখাইতে পারেন যে আপনি নিজটা অ্যাকচুয়ালি কেন নিতে চাচ্ছেন। কারণ গভর্নমেন্ট এটা ইউজুয়ালি ইস্যু করে যে আপনি যদি চাকরির ক্ষেত্রে নেন, বা আপনি এখানে লং টার্ম 3 4 5 বছরের ডিগ্রি আছে, মানে ডিগ্রির জন্য আপনি এখানে আছেন, তাহলে এটা ইজিলি হয়ে যায়। আচ্ছা, নাইম ভাই, আপনি একটা প্রশ্ন করতেছিলেন, এখন আমরা ইউনিভার্সিটি থেকে আসতে পারি, আচ্ছা, কারণ এবার আমরা একটু টেকনিক্যাল হ্যাঁ, হ্যাঁ। সাইটের দিকে আগে আর কি। সো ভাই, আমরা স্টেপ বাই স্টেপ যাই আর কি। সো আপনি যখন পর্তুগালে আসতে চাইছেন, আমার আমাদের নেক্সট যে জিনিসটা জানার সেটা হলো যে আপনার ডকুমেন্টেশন কি কি লাগছে। যদি আমাদের এটা অলরেডি আমাদের অনেক ভিডিওতে কভার করেছে, তারপর ভাইয়ের কাছ থেকে আমরা জানি, যেহেতু আপনার হোল জি। প্রসেসিং আপনি নিজে করছেন। সো আপনার কি কি ডকুমেন্টেশন লাগছে, দেন আপনার ব্যাংক স্টেটমেন্টের সাইড থেকে কয় টাকা দেখানো লাগছে, আপনার টিউশন ফি কত পে করা লাগছে, আপনি একবার যদি আমাদের বলে দিতে পারেন একটা লং টাইম নিয়ে, এটা ভালো হবে। অ্যান্ড দেন আপনার ইন্টার ভিসার অলরেডি আমরা কাহিনী শুরু ফেলছি। আর আপনার ইন্টারভিউতে আপনাকে কি টাইপের, মানে যেহেতু আপনার কিন্তু হয় নাই। ইন্টারভিউ যদি হয় নাই, তাহলে আর ওটা দরকার নাই, এটা তো আপনার জিজ্ঞাসা না করি। সো এগুলাই আপনার কি কি ডকুমেন্টেশন লাগছে, আপনার কি কি হ্যাসল নেওয়া লাগছে, কি ডকুমেন্টেশন অ্যাটাস্টেশন করা বা এগুলো যায় আর কি। দেন আপনার কত টাকা পে করা লাগছে এবং ব্যাংকে কত টাকা দেখানো লাগছে আর কি। আহ, সর্বপ্রথম ডকুমেন্টেশনের থেকে আপনার ইউনিভার্সিটি আপনার স্কুল, আপনার কলেজ, আর আপনার স্কুল, মানে 12th আর আপনার কলেজের, এই দুইটার আপনার এইচএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট, দেন আপনার মার্কশিট, টেস্টিমোনিয়াল, এগুলো সবকিছু আপনার লাগবে। এন্ড এরপরে আপনার যে অরিজিনাল যে সার্টিফিকেট গুলো আছে, এগুলো আপনার শিক্ষা মন্ত্রণালয়, এডুকেশন মিনিস্ট্রি, শিক্ষা এডুকেশন বোর্ড, এডুকেশন বোর্ড, শিক্ষা হ্যাঁ। মন্ত্রণালয়, এডুকেশন বোর্ড, আর ফরেন ফরেন মিনিস্ট্রি, মিনিস্ট্রি। এই 3টা জায়গা থেকে আপনার অ্যাটাস্টেশন করতে হবে। আহ, এই 3টা জায়গার প্রসেসিংটা একটু অনেক লেন্দি প্রসেস, অনেক ডিলে হয়। সো আমি বলবো যে আপনি যদি বাইরে যেতে চান, তাহলে এই জিনিসগুলো করে রাখলে কোনো সমস্যা নাই, এটার কোনো ডেট নাই যে এটা এক্সপায়ার হয়ে যাবে বা সামথিং। সো আপনি যদি বাইরে যাওয়ার ইন্টেনশন নিয়ে থাকেন, তাহলে আমি বলবো আপনি সর্বপ্রথম এই কাজটা দিয়ে শুরু করেন,
আপনি আপনার অ্যাটেস্টেশন গুলো শুরু করেন আপনার বোর্ডের থেকে, কারণ এই আমার আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার শিক্ষা বোর্ডের থেকে নিয়ারলি 1 মান্থের মতন লাগছে অ্যাটেস্টেশন করানোর জন্য, যেহেতু আমি কোনো এজেন্সি বলেন বা দালাল বলেন এগুলোর থ্রুতে করি নাই, আমি ডিরেক্টলি আমি আমার ডকুমেন্ট গিয়ে জমা দিছি, আপনি আমাকে তারা এডুকেশন বোর্ডে আপনি এইচএসসি আর এসএসসি আর কি, ইন্টারমিডিয়েট এন্ড মেট্রিক, এই দুইটা করেছেন কারণ আপনি ব্যাচেলার জন্য এখানে আসতেছেন, কারণ হ্যাঁ হ্যাঁ এই জন্য, কারণ আপনি যদি মাস্টার্সে আসেন সেক্ষেত্রে ওই দুইটা মাঝে মাঝে না করলেও হয় না, এই এটা জন্য। ম্যান্ডেটরি না, মাস্টার্স এর জন্য এটা হ্যাঁ ম্যান্ডেটরি। হ্যাঁ, মাস্টার্সের তো জন্য আসলে তো আই ক্যান এটা একটু এক্সপ্লেইন। জাস্ট মাথায় রাখা আর যেন যারা। ইভেন তো মেবি এই বছর মানে নেক্সট ইয়ার থেকে অলরেডি আমরা একদম এন্ডিং এ চলেছি, নেক্সট ইয়ার এপ্রিল থেকে মেবি আর কোনো অ্যাটাস্টেশনের ঝামেলা হবে না যদি বাংলাদেশ কাউকে হুম হুম। পোস্টালে জয়েন করে আর কি, যতটুকু শুনছি Because, জয়েন করবে। জি, আরেকটু ছোট, সরি আরেকটু ছোট জিনিস এড করবো, সেটা হচ্ছে আমি গতকালকে একটা পোস্ট দেখলাম, সেটা হচ্ছে আহ 1 তারিখ থেকে মেবি পর্তুগালের এম্বাসিও আলহামদুলিল্লাহ বাংলাদেশে শুরু হইতে যাচ্ছে। তার কারণে আমার মনে হয় যে এটা আমিও একটা পোস্টে দেখলাম ফেসবুকে যে পর্তুগালের আমরা এখনো শিওর না, অফিসিয়ালি ওইরকম শুনি নাই, অফিসিয়ালি যদি নিউজ আসে আলহামদুলিল্লাহ। আর এটা জি আলহামদুলিল্লাহ যদি আসে তাহলে আমাদের জন্য খুবই ভালো। আমরা শিওর না আর কি, সো অথেন্টিক নিউজ না, কারণ এটা একটা বিগ নিউজ এটা। আমি এটা আচ্ছা, বলে এই জন্য আমি মেনশন করলাম আর কি, যে আমি ফেসবুকে দেখেছি। আমি হ্যাঁ। আমি জানিস জিনিসটা বলি এখানে, এখানে মানে এই ধরনের নিউজ প্রচুর ছড়াইতেছে। এটা সবার জন্য বললাম, যদি আপনার মানে কোনো একটা দেশ, কোনো একটা দেশে ইয়ে ওপেন করতে যায়, কনসুলেট বা এমবেসি ওপেন করতে যায়, তাহলে ওই দেশের যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে, যে ডিপ্লোমেটিক মিশন অফ ফরেন অ্যাফেয়ার্স যে কান্ট্রি, ওই দেশের কান্ট্রির ওই ইয়েতে গেলে ওই ওয়েবসাইটে সার্চ দিলে পরে, যেমন ফর এক্সাম্পল এটা পর্তুগালের জন্য যদি হয়, সার্চ দিলে পরে কোন কোন দেশের এমবেসি তারা আছে ওটা লিস্টটা পুরোপুরি দিয়ে দিবে। মানে শুধু শুধু কেউ মানে এই ধরনের ইনফরমেশনে মানে আমি আমি যারা শুনবেন আর কি তাদের জন্য ইনফরমেশনটা, আন্তাজি মানুষের কথা শুনে না, একটু নিজে খুঁজে খুঁজে দেখেন আগে, খুঁজে তারপরে মানুষের কথা বিশ্বাস দেখ, করবেন। এটা নিয়ে আমরা একটা ডিটেলস ভিডিও একবার করবো না যে আদৌ কি বাংলাদেশ এমবেসি যেতেছে কিনা, এটা নিয়ে আসলে অনেক কথা আছে, বুঝতে পারছেন, অনেক কিছু আসলে বলা যায় আদৌ কি থেকে আসলে এই জিনিসপত্রগুলো ছড়াইতেছে বা আদৌ কতটুকু মানে, বাট 2025 আমরা কিছু না কিছু একটা চেঞ্জেস দেখতে পারবো, এটা আশা করতেছি আর কি জি জি। পর্তুগালের ক্ষেত্রে। তো হ্যাঁ ভাই, কন্টিনিউ করেন এবার, সাকিব ভাই। তো যেটা বলতেছিলাম ভাইয়া, যে আমার ফরেন মিনিস্ট্রি এখানেও হইতেছে, আমার অ্যাটাস্টেশন এগুলো সবকিছু করার পরে পুলিশ পুলিশ ডিক্লারেশন, পুলিশ ক্লিয়ারেন্স যেটা, এটাতেও আপনার একটা ভালো একটা লেন্থি একটা প্রসেস। যদিও আমার কাছে মনে হয় যে এখন আস্তে আস্তে সময়টা একটু কমে যাচ্ছে, এর আগে একটু টাইম নিত, 1 মান্থের উপরে সময় লাগতো, তো এখন একটু শর্ট হয়ে যাচ্ছে টাইমটা। এটাও একটা জিনিস আমি বলবো সবাই মাথায় রাখার জন্য, কারণ সময়, টাইম ইজ এ ভেরি বিগ ফ্যাক্ট। আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন তারপরে কিন্তু আপনার ঘড়ির আপনার হচ্ছে স্টপ ওয়াচ শুরু হয়ে যাবে। আপনার প্রত্যেকটা পেপার ওয়ার্কস এই টাইমের ভিতরে রেডি করতে হবে, যেই টাইমটার ভিতরে আপনার অ্যাকসেপ্টেন্স লেটার এক্সপায়ার না হয়ে যায়, বিকজ আপনার অফার লেটারের কিন্তু একটা এক্সপায়ারি ডেট থাকে। আপনার অফার লেটার যখন আমি এখানে পাই, আমার অফার লেটারের হচ্ছে এক্সপায়ারি ডেট ছিল, যেটা হচ্ছে যে এই সেমিস্টার যদি শেষ হয়ে যায়, শেষ হয়ে গেলে এই অফার লেটার আর কাজ করবে না, আমার আবার ইউনিভার্সিটির কাছে যেতে হবে। And এটার ক্ষেত্রে হচ্ছে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, তখন আপনার আর মনে করেন ডকুমেন্টেশন সবকিছু জমা দিতে হবে না, বাট ওই যে বললাম যে সময় নষ্ট হবে, তখন ইউনিভার্সিটি আবার আপনাকে আরেকটা অফার লেটার দিবে এর পরের সেমিস্টারের জন্য। তো এটাই আর কি আমি বলবো, যে এই জিনিসটা একটু সময়টা নিয়ে খুব মাথায় রাখবেন, আর স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো একটু ফলো আচ্ছা, করার এখানে চেষ্টা করবেন। এখানে একটা মানে কোশ্চেনের প্রেক্ষিতে একটা কোশ্চেন, এই যে আপনার যে জিনিসটা ধরেন আপনাকে আরেকটা নতুন লেটার নিতে হবে, সো এই ক্ষেত্রে কি ধরেন আপনি ফার্স্ট সেমিস্টার টিউশন ফিটা পে করছেন, এটা আমি আপনাকে জিজ্ঞাসা করবো, সো সেকেন্ড সেমিস্টার টিউশন ফিটা কি আপনাকে পে করা লাগবে যেহেতু আপনি অলরেডি এটা কন্টিনিউ হচ্ছে আছেন? যে আপনি না, এটা এটা হচ্ছে আপনি যখন একবার পে করে দিবেন আপনার হাতে, আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা, আমার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার পরে আপনার হচ্ছে 25 ইউরো প্লাস 500 ইউরো, আর 25 ইউরো, টোটাল 575 ইউরোর মতন আপনার ইউনিভার্সিটিকে জমা দিতে হবে। এন্ড এখানে হচ্ছে 500 যে ইউরোটা এটা নেয়, এটা হচ্ছে রিফান্ডেবল। আপনার সাপোজ ভিসা কোনো সমস্যা হইলো বা এম্বাসিতে কোনো সমস্যা হইলো, তাহলে আপনি ইউনিভার্সিটির কাছে যদি টাকাটা ফেরত চান, ইউনিভার্সিটি আপনাকে টাকাটা ফেরত দিয়ে দিবে। আর আমি মানে যেটা বলতে চাচ্ছি, যেটা আপনি বললেন আর কি ভাইয়া, যে ইউনিভার্সিটিতে টাকা জমা দিলে বা এর পরের বার যদি মানে ডকুমেন্টেশন নিতে চাই তখন আবার টাকা দিতে হয় কিনা, এক্ষেত্রে না, কারণ আপনি হচ্ছে এখানে আসার পরে কিন্তু আপনি ইউনিভার্সিটিতে ইনরোল করবেন। আপনি কিন্তু যতদিন বাংলাদেশে আছেন আপনি কিন্তু এখনো ইউনিভার্সিটির স্টুডেন্ট না, আপনি ইউনিভার্সিটির একসেপ্টেন্স পেয়েছেন কিন্তু আপনি এখনো ভর্তি হন না। জিনিসটা হচ্ছে এরকম, আপনি এখানে আসার পরে আপনি যখন আপনার সব সার্টিফিকেট সবকিছু এখানে এসে আবার তাদের দেখাবেন অরিজিনাল গুলো, তারপরে হচ্ছে তারা আপনার একটা ইমেল
একটা ইমেল আইডি দিবে, যেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির ইমেল আইডি, যেটাতে আপনি আমার ইউনিভার্সিটিতে লগ ইন করতে পারবেন, ইউনিভার্সিটি ওয়েবসাইট বা টুলস রিসোর্সেস ইউজ করতে পারবেন। তখন আপনি হচ্ছে ইউনিভার্সিটি ইনরোল হয়ে যান। তার আগে আপনার কোনো পেমেন্ট করতে হবে না, যদিও আপনি একটা সেমিস্টার মিস করে যান। এটা ওকে, হচ্ছে কারণ আমার তখন আপনি স্টুডেন্ট না স্টিল, তো আপনাকে না। যে কোনো একটা সেমিস্টার ওয়াইজ আপনাকে তারা এনরোল করবে। সো জি জি। ইন্টারেস্টিং, আপনার ডকুমেন্টেশন আমরা বুঝতে পারলাম, এটা জানতে পারলাম। সো ব্রাগান্সা ইউনিভার্সিটির টিউশন ফিটা কম্পারিটিভলি আই থিঙ্ক পর্তুগালে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সব থেকে কমের ভেতরে, ব্যাচেলারের ক্ষেত্রে, মাস্টার্সের ক্ষেত্রেও সেমই। ঠিক আছে, সো ওইটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে যান, আমরা অলরেডি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। বাট আমি যতটুকু দেখছিলাম ব্রাগান্সার ক্ষেত্রে আপনাকে মানে খুব বেশি ইন্টারেক্টিভ হতে হয় ইয়ের সাথে, কারণ ওদের যেহেতু পোর্টাল অ্যাপ্লিকেশন সিস্টেম নাই, আপনাকে মেইল টু মেইল অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হয়। ওখানে হ্যাঁ অলেনা নামে একটা মহিলা আছে, জি সে জি, আসলে, ওলেনা ডিলয়েট, ওলেনা হ্যাঁ ডিলয়েট। অলেনা নামে একজন আছে, সে আপনাকে গাইড করে যায় আর কি। তো আমি করছিলাম অপশন একটা জন্য অ্যাপ্লিকেশন, ও এডমিশন পাইছে বাট যায় না, কারণ এখানে আবার ট্যুরিজম de পর্তুগাল এডমিশন পেয়ে গেছে, সো লিসবনে থেকে গেছে আর কি। আচ্ছা যাক ভাই, এটা গেল আপনার কাছ থেকে, এই জিনিসটা আমি জানলাম রিকোয়ারমেন্টসটা। এর পরবর্তীতে আমার যে জিনিস জানারটা, যে এখান থেকে আপনি দেন ভিসার অলরেডি গাইডেন্সটা বলছেন, আপনি ওখানে গিয়ে বলছেন, যারা অলরেডি শুনছেন তো শুনছেন, যারা শুনে না ভিডিওটা একটু পিছনে নিয়ে প্রথম দিকে আমরা স্ট্রিটে বলে ফেলছি। সো এত সময় পর্যন্ত আপনারা দেখতেছিলেন ফার্স্ট পার্ট, কারণ ফার্স্ট পার্টের মধ্যে আমরা অনেক কিছু কভার করছি। সেকেন্ড পার্টটা অনেক বড় হয়ে গেছে, টোটাল পডকাস্ট একবার আপলোড দেওয়া পসিবল হয় না, এই কারণে আমরা সেকেন্ড পার্ট হিসেবে বাকি জিনিসটা আপলোড করতেছি। সো আপনারা সেকেন্ড পার্ট মেবি খুব শীঘ্রই পেয়ে যাবেন। তো স্টে টিউন, থ্যাংক ইউ সো মাচ। ইউরোপে আপনার ইরাজমাস নামের একটা অপশন থাকে, ডর্ম অলওয়েজ ফুল থাকে। আপনার ডর্মে যদি আপনি সিট নিতে চান, তাহলে অ্যাটলিস্ট আপনার 6 মাস আগে আপনার রিজার্ভ দিয়ে রাখতে হবে। আপনি যদি বাংলাদেশের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর সাথে জড়িত থাকেন, তাহলে আমি বলবো আপনার অনেক চান্স আছে ইউরোপের ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট হওয়ার জন্য। 6 মাসের জন্য ফাইন্যান্সিয়ালি ব্যাকআপ নিয়ে আসেন। আপনি 5টা বছর একটু ধৈর্য ধরেন, 5টা বছর পরে তখন আর নেওয়ার কিছু নাই, তখন শুধু পর্তুগাল আপনাকে দিয়েই যাবে।